চল বাবু দেখ, আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে ক্লাস 12 এর এই ফার্স্ট সেমিস্টার, মিনস হচ্ছে আমাদের শিডিউলের থার্ড সেমিস্টারের সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে, দ্য স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর একটু মন দিয়ে দেখবে। নেক্সট যে জিনিসটা অতি অবশ্যই করবে, বইতে লেখাটা তো আমি খুব একটা পছন্দ করি না। তো তোমরা একটুখানি খাতায় একটু মিনিং, এখানে বেশ কিছু মিনিং রয়েছে যেগুলো অবভিয়াসলি তোমরা জানো না। তো সেটা একটুখানি খাতাটা বার করবে, খাতায় লিখবে। তো আমরা খুব ধীরে ধীরে খুব ডিটেলে আমরা স্ট্রং রুটসটা পড়বো। আর অতি অবশ্যই তোমরা একটুখানি সিরিয়াসলি প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং দেখবে। ওকে, দেখো, অ্যাবাউট দ্য অথর দেখো, আবুল ফকির জয়নুলাব্দিন আব্দুল কালাম 1931 to 2015 was one of the pioneers of aerospace engineering in India. Babu, what is the meaning of pioneers? তো বলতে পারো, what is the meaning of pioneers of aerospace engineering in India? এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং মানে তো তোমরা জানোই, যারা মোটামুটি সায়েন্সের স্টুডেন্টরা আছো তারা তো জানলেই, আর না জানলেও মানে সবারই জানার কথা। সায়েন্স আর্টস কমার্স বলে বিষয় নয়। এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কি, যেটা ধরো এই স্পেস টেকনোলজি বা ধরো হচ্ছে গিয়ে বিমান যে প্রযুক্তিবিদ্যা রয়েছে বা রকেট সায়েন্স রয়েছে, এই ধরনের যে মানে জায়গাটা রয়েছে সে বিষয়ে তিনি পড়াশোনা করেছিলেন। পাইনিয়ার্স ইন দ্য সেন্স মানে তিনি হচ্ছেন পথ প্রদর্শক। ঠিক আছে, মানে তিনি হচ্ছেন গিয়ে মানে এই যে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং রয়েছেন তার হচ্ছে গিয়ে একদম প্রথম শ্রেণীর মানে লোক। ঠিক আছে, যারা ভারতবর্ষে একদম প্রথম দিকে এই এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়া বা এর চর্চা শুরু করে। For a major part of his life, he worked as a scientist in Indian space programs. আর অবভিয়াসলি তোমরা জানো এই ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম মানে হচ্ছে গিয়ে ইসরোর কথা বলছে। ইসরোর একজন ওয়ান অফ দা মানে পায়োনিয়ার এবং ওয়ান অফ দা ইম্পর্টেন্ট সায়েন্টিস্ট ছিলেন হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালাম স্যার। আর অবভিয়াসলি তিনি ইসরো ছাড়াও ডিআরডিও মানে হচ্ছে গিয়ে এই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য যে হচ্ছে গিয়ে যারা এই ইকুইপমেন্টস বানিয়ে দেয়, মানে ওয়ার ইকুইপমেন্টস, যুদ্ধের জন্য যে সমস্ত জিনিস লাগে, তো সেই ধরনের সেই ইনস্টিটিউশনেরও তিনি একটা সময় হেড ছিলেন। ঠিক আছে, সাম অফ হিজ ফেমাস ওয়ার্ক আর ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস আর উইংস অফ ফায়ার। বাবু, ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস আর উইংস অফ ফায়ার, তিনটে বই ছাড়াও তিনি আরো অনেকগুলো বই লিখেছেন। আমি তোমাদের পার্সোনালি রিকোয়েস্ট করব, কোনো একটা সময়ে এই ইগনাইটেড মাইন্ড এই যে বইটা রয়েছে না, এই ইগনাইটেড মাইন্ডস এই বইটা তোমরা একবার একটুখানি কিনে বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে অবশ্যই এই বইটা অন্তত পড়ো। ঠিক আছে, মানে এটা আমার রিকোয়েস্ট থাকবে, অন্তত সারা জীবনে যদি 2-5টা বইও তুমি ধরো টেক্সট বই বাদ দিয়ে পড়ো, তাহলে অ্যাটলিস্ট সমস্ত স্টুডেন্টের এই ইগনাইটেড মাইন্ড বইটা পড়া উচিত। ঠিক আছে, ইন্ডিয়া 2020 বইটা অ্যাকচুয়ালি এপিজে আব্দুল কালাম লিখেছিলেন যে মানে 2020-তে যদি আমাদেরকে সুপার পাওয়ার হতে হয় তাহলে কি করা উচিত, অ্যারাউন্ড ওই 2002, 2003, 2004 সাল নাগাদ তিনি বইটা লিখেছিলেন যে 2020-তে ইন্ডিয়া যদি সুপার পাওয়ার হয়। তো তিনি অনেকগুলো বিষয়ে আলোচনা করেছিলেন। ইনফ্যাক্ট তোমাদের মনে আছে কিনা জানি না, এই ইন্ডিয়া 2020 এই বইটার একটা পোর্শন আমি তোমাদেরই, তোমরা যখন ক্লাস 10-এ পড়তে তখন আমি তোমাদেরই একটা আনসিন প্যাসেজ থেকে এটা করিয়েছি। না মনে থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু আমরা ওই পোর্শনটা পড়েছিলাম। ইন্ডিয়া 2020-তে অ্যাকচুয়ালি এপিজে আব্দুল কালামের যে ভিশন, ঠিক আছে, যে তিনি মানে কিরকম ভাবে ছাত্রছাত্রীরা বা কিভাবে আমরা ইন্ডিয়ানসরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি অ্যাজ এ ডেভেলপ নেশন হিসেবে। তবে আমরা 2020 সালে যেটা করছিলাম সেটা যে করোনা তাড়ানোর জন্য থালা বাসন বাজাচ্ছি। মানে কেউ একটা বলেছিল যে থালা বাসন এরকম বাজালে করোনা চলে যাবে। এপিজে আব্দুল কালাম ওইটা প্রেডিক্ট করতে পারেননি। করোনা আসাটা স্বাভাবিক ছিল, কিন্তু থালা বাসন বাজানোটা একটা অন্য লেভেলের ছিল। ঠিক আছে, যাই হোক, এখনো অনেক কিছু শুনছি দেখছি, তো সেগুলো নিয়ে নয়।
তবে এই দেশে এটাও বুঝতে হবে যে থালা বাসন বাজানোর মতো লোক তৈরি হয়ে জন্মেছে, আবার এপিজে আব্দুল কালামের মতো মহান সায়েন্টিস্টও জন্মেছে। দ্যাটস ওয়াই আমাদের দেশ হচ্ছে বড়ই বিচিত্র, তাই না? সে বলেছিল না কে একজন বেশ, যে সত্য সেদুকাজ বিচিত্র এই দেশ। তো এই কারণেই সেই বিচিত্রতার কথাই উনি বলেছেন। যাই হোক, তো দেখো উইংস অফ ফায়ার, অবভিয়াসলি এই যে টেক্সটটা রয়েছে, এই টেক্সটটা আমরা নিয়েছি হচ্ছে গিয়ে নেওয়া হয়েছে হচ্ছে উইংস অফ ফায়ার বইটা থেকে। তোমরা এই বইটাও বইটা একটু লেন্দি। ইগনাইটেড মাইন্ড যেরকম বইটা ইংলিশে লেখা, কিন্তু আমি তোমাদের বলছি যে তোমাদের কারোর ওই ইংলিশটা পড়তে কোনো অসুবিধাই হবে, এত সহজে লেখা, ঠিক আছে? আর ওই উইংস অফ ফায়ার এই বইটা হচ্ছে কি এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি। এই বইটাও তোমরা চাইলে পড়তে পারো। ইনফ্যাক্ট আনন্দ পাবলিকেশনের একটা বাংলা বই আছে, অগ্নিপক্ষ বা অগ্নিবীণা এরকম একটা নাম, ঠিক আছে? উইংস অফ ফায়ার, অগ্নিপক্ষ, এরকম অগ্নি নামে একটা বই আছে, ঠিক আছে? তো আনন্দ পাবলিকেশন, ওটা বাংলায় লেখা। ইনফ্যাক্ট ওই বইটা ইন্টারনেটেও পিডিএফ আমি দেখেছি। তো এই দুটো বই অ্যাটলিস্ট তোমাদের সবার, অন্তত তোমরা খুব ব্যস্ত আমি জানি, তোমাদের এই ব্যস্ত জীবন থেকে তোমাদের একটু সময় বার করে পড়া উচিত, ঠিক আছে? He was a president of India from 2002 and 2002 to 2007. তো আর আমাদের এপিজে আব্দুল কালাম ছিলেন হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং এই সময়তেই ভারতবর্ষ কি করেছিল তারপরে তিনি প্রেসিডেন্ট হয়। এই সময় ঠিক কিছুদিন আগেই ভারতবর্ষ হচ্ছে প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষা, ঠিক আছে? তো এবং তার পেছনেও এই একমাত্র এই লোকটির অবদান রয়েছে, ঠিক আছে? ইনফ্যাক্ট ভারতবর্ষ যে পৃথিবীর একমাত্র দেশ, ঠিক আছে? ভারতবর্ষ যে পৃথিবীর একমাত্র দেশ, ধরো নেটো কান্ট্রিজ গুলো যাদের কাছে পরমাণু রয়েছে, পরমাণবিক শক্তি রয়েছে, নেটো কান্ট্রিজ যারা রয়েছে, নেটো জানো তো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, আই গেস তোমরা বইতে পড়েছো। তো এই নেটো কান্ট্রিজ গুলোকে সবাইকে অ্যাকচুয়ালি পারমাণবিক শক্তি দিয়েছে যে আমেরিকা। আর এশিয়ার যে সমস্ত এই কি বলবো ধরো যে কান্ট্রিজ গুলো রয়েছে যাদের কাছে পারমাণবিক ক্ষমতা রয়েছে, হয় তারা পেয়েছে হচ্ছে কি রাশিয়ার কাছ থেকে, আর না হলে চীনের কাছ থেকে। এবার কি হচ্ছে, রাশিয়া, চীন আর আমেরিকার কাছে, এদের কাছে হচ্ছে গিয়ে শুধুমাত্র ওই ডেটোনেটার্স যেটাকে বলে, কি মেন যে কিটা রয়েছে, সেগুলোর কন্ট্রোলটা তাদের কাছে রয়েছে। বোমাটা রয়েছে দেশগুলোর কাছে, যে সমস্ত আর কি নিউক্লিয়ার পাওয়ার। এবং ওই কারণে যার জন্য ধরো আজকেও ইরানের সঙ্গে ধরো আমেরিকার যুদ্ধ হচ্ছে। আমেরিকা চাইছে না যে ইরান যাতে পারমাণবিক শক্তিধর একটা দেশ তৈরি হয়, ঠিক আছে? আমেরিকা ওকে আটকাতে চাইছে। এবার দেখো রাশিয়ার মতো করে ইউক্রেন নিয়ে রয়েছে, চীন হচ্ছে গিয়ে তাইওয়ান নিয়ে রয়েছে, ওদের আর কেউ সাহায্য করছে না, বুঝতে পারছে? বলছে তোরা বুঝে নে তারপর দেখবো, এরকম একটা কথা। যাই হোক, সেটা অন্য একটা ইন্টারন্যাশনাল রিলেশন। কিন্তু একমাত্র পৃথিবীতে ভারতবর্ষ হচ্ছে কি একমাত্র দেশ, যেই দেশটা কি করেছিল, নিজে নিজে পারমাণবিক শক্তি ধর বা শক্তিশালী দেশ হয়েছিল, এবং সেটা শুধুমাত্র এই ভদ্রলোকের জন্য, ঠিক আছে? এই একমাত্র ভদ্রলোকের জন্য, যার তত্ত্বাবধানে এই পুরো ব্যাপারটা হয়েছে। কথা বোঝা গেছে? তাহলে দেখো, স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। এইটা মনে রাখতে হবে আমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য, যে এই যে আমরা উইংস অফ ফায়ার এই যে অটোবায়োগ্রাফিটা পড়লাম, শুনলাম পড়িনি, তারই পোর্শন হচ্ছে, ঠিক আছে? ইন দিস এক্সট্র্যাক্ট হি টক্স অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। এই হোম টাউন কি, যেটা ছেলেবেলা আমরা যেখানে কাটাই। ধরো তোমাদের ছেলেবেলা বারাসাতে কেটেছে, তাহলে অবভিয়াসলি বারাসাত হচ্ছে তোমার হোম টাউন। এবার ধরো ফার্দার স্টাডিজ বা হায়ার স্টাডিজ এর জন্য তোমরা সবাই বাইরে যাবে, অ্যাটলিস্ট চেষ্টা তো করবে, কি সোহান, তাই তো? তাহলে অবভিয়াসলি এবার যখন তোমরা বাইরে যাবে, নিশ্চয়ই তোমার হোম টাউনের কিছু জিনিস রয়েছে যেটা তোমার খুব পছন্দের, তাই না? অনেক জিনিস যেটা ধরো তোমার একটু নস্টালজিক লাগবে। এখানেও সেই নস্টালজিয়া, সেটা আমরা দেখবো যে তিনি তার ছোটবেলা তিনি গ্রামের বাড়িতে যেরকম কাটাতেন বা কাটিয়েছিলেন, সেটা আমরা দেখতে পাবো। The piece presents a delightful sketch of the author's early life and the development of his spiritual growth. এবার এই যে টেক্সটটা রয়েছে, এই টেক্সটে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই অথরের আর্লি লাইফ, ছোটবেলার গল্প তো আমরা দেখবোই, পাশাপাশি যে জিনিসটা আরো দেখবো সেটা হচ্ছে গিয়ে যে অথরের একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। এই স্পিরিচুয়াল
তোমরা কিন্তু কখনোই মানে নেভার বি কনফিউজড উইথ স্পিরিচুয়ালিটি অ্যান্ড রিলিজিয়ন। এখানেও সেটা এই টেক্সটেও আমরা এটা দেখবো, হ্যাঁ, যে ভালো করে টেক্সটটা একটু বুঝবে, আমাদের এখান থেকে কোয়েশ্চেন লিখতে হবে এবং টেক্সটটা বুঝতে যদি পারো দেখবে একদম সহজ। না বুঝতে পারলে তোমার মনে হয় দূর ওটা না, ওই ফার্স্ট এই প্রেমের গল্পটাই স্যার ভালো ছিল, কিন্তু ওটাও সুন্দর, কিন্তু তার থেকেও সুন্দর হচ্ছে কি এটা, ঠিক আছে। এবার দেখো, নেভার বি কনফিউজড উইথ স্পিরিচুয়ালিটি অ্যান্ড হচ্ছে গিয়ে রিলিজিয়ন। রিলিজিয়ন আর স্পিরিচুয়ালিজম দুটো এক জিনিস নয়, এটাকে বুঝতে হবে। এবার আমরা দেখবো যে কালামের বাবা, এই জয়নাল আবদিন বলে যে ক্যারেক্টারটি রয়েছে, মানে তিনি হচ্ছেন কালামের বাবা, তিনি কালামকে খুব সুন্দরভাবে গাইড করছেন, ঠিক আছে। মানে একটা মানে ধরো তোমাকে যদি জীবনে উন্নতি করতে হয়, জীবনে যদি একদম চরম শিখরে পৌঁছতে হয়, তাহলে জানবে শুধুমাত্র এডুকেশন দিয়ে হবে, ঠিক আছে। মানে বিষয়টা একটু জিনিস একটু ছোট্ট করে বলবো, তাহলে তোমরা বুঝতে পারবে। মানে ধরো, দেখো ডায়নামাইট আবিষ্কার করা হয়েছিল বা বোম আবিষ্কার করা হয়েছিল কিন্তু কারোর গায়ে ছুড়ে মারার জন্য, যে পাহাড়ের মাঝখানে ওই গুহা কেটে যাতে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করা যায়, খনির মধ্যে যাতে আমরা খনিজ সম্পদ পেতে পারি। এবার মানুষ কি করেছে, যে ওটা অন্যের গায়ে মারার জন্য ব্যবহার করেছে। যেমন ধর আমাদের এই যে একজন আমেরিকার প্রেসিডেন্ট আছে, সে এই যে ক্ষমতা, ধরো গীতার পাঠ বা বক্তব্য কি বল, যে ক্ষমতা কিন্তু এমন নয় যে কাউকে প্রদর্শন করার জন্য, ক্ষমতা হচ্ছে গিয়ে যেটা ব্যবহার করে বাকি জনের লাভ হবে, তাই না? এটা হচ্ছে প্রকৃত ক্ষমতা। দাদাগিরির মানে কিন্তু এটা নয় যে যাকে ইচ্ছা তাকে আমি মেরে দিলাম, বুঝে নিলাম, এটা এটা নয়। এবার বিষয়টা হচ্ছে কি, এখানেও আমরা ঠিক সেম জিনিসটা দেখবো, যে দেখো এপিজে আব্দুল কালামের মতো একজন সায়েন্টিস্ট, তিনি কি করেছেন, তিনি দেখো বানিয়েছেন হচ্ছে গিয়ে যে সমস্ত অত্যাধুনিক যন্ত্র বানিয়েছেন, সেটা কিন্তু বিশ্ব শান্তি বিঘ্নিত করার জন্য নয়, বিশ্ব শান্তি রক্ষা করার জন্য। এপিজে আব্দুল কালামের নিজের কথায়, এই যে পারমাণবিক বোমা বানানো হয়েছে, এটা বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি করার জন্য নয়, তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে না হয় সেটা আটকানোর জন্য। কারণ দুজনের হাতেই, মানে দেখবে এটা পাড়ার সস্তা পলিটিক্স এর মতো। মানে ধরো বিষয়টা যে পাড়ার দাদার কাছে যদি একজনের কাছে বন্দুক থাকে, আরেকজনের কাছে যদি না থাকে, যার কাছে বন্দুক আছে সে সরাসরি চালিয়ে দেবে, তাই না? কিন্তু দুজনের কাছেই যদি পিস্তল থাকে, তাহলে বিষয়টা কিন্তু চালানোর আগে দুবার ভাবতে হবে যে ও যদি চালায় ও কিন্তু চালিয়ে দেবে, দুজনেই মরবে, তাই না? দ্যাটস ওয়াই কি হচ্ছে গিয়ে এই পারমাণবিক শক্তি তৈরি করা হয়েছে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ আটকানো যায়। এবং দেখো যে ইউনাইটেড নেশনস বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতগুলো দিন চলে গেছে, ঝামেলা যুদ্ধ হয়েছে, চলছেও এখনো, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি। তার কারণ সবার মনের মধ্যে ভয় আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পারমাণবিক বোমার যে জাপানে ক্ষতি হয়েছিল, আর তার পরবর্তী সময়ে যে ঘটনা ঘটেছিল, সেইটা সবাই অবগত আছে, সবার কাছে রয়েছে পারমাণবিক শক্তি বোমা, কিন্তু কেউ কিন্তু সেটা ব্যবহার করছে, তাই না? তাহলে এপিজে আব্দুল কালাম যেটা বলেছিলেন সেটা ঠিক। তো এই যে আইডিওলজি, মানে এই যে পারমাণবিক বোমা তৈরি করব, সেটা কিন্তু জগৎ বা মানব জাতির স্বার্থে, খারাপ স্বার্থে না, ভালোর জন্য, ঠিক আছে। তাহলে এই ভালোটার জন্য আমাদের বুঝতে হবে এই যে মহামানব একজন বিজ্ঞানী রয়েছেন, ঠিক আছে, তিনি যে ভালোর জন্য বলছেন, তার এই আইডিওলজিটা তৈরি হলো কি করে, তার এই আদর্শ বোধ বা মূল্যবোধটা তৈরি হলো কি করে। আমরা দেখব যে এপিজে আব্দুল কালাম বলছেন যে তার এই মূল্য বা আদর্শ বোধ অ্যাকচুয়ালি তৈরি করেছেন কে, তার বাবা, ঠিক আছে। মানে তিনি এই টেক্সটেই তিনি বলবেন যে তার বাবার জন্য, এবং তিনি এও বলবেন যে তার বাবা কিন্তু একজন ইলিটারেট, মানে তার পুঁথিগত বিদ্যা নেই। কিন্তু পুঁথিগত বিদ্যা তো দেখো আমাদের এপিজে আব্দুল কালামের বাবারও ছিল না, আবার ধরো স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেরও পুঁথিগত বিদ্যা ছিল না। কিন্তু ঠাকুরের যারা সান্নিধ্যে এসছেন বা হচ্ছে গিয়ে ধরো এই কথামৃত পড়েছেন, তারা জানেন যে ঠাকুর হচ্ছেন গিয়ে জ্ঞানীরও বাবা, তাই তো? তাহলে তিনি যা বলবেন, তার যে আইডিওলজি যা বলবে, ও দু পাতা পড়লে ও সে লাভ হবে না, তাই তো? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই যে এপিজে আব্দুল কালাম এত মহান একজন বিজ্ঞানী হলেন, তার পেছনে গাইডেন্স কার ছিল, তার বাবা। যে তার বাবার এই যে আধ্যাত্মবাদী চেতনা, সেটা এপিজে আব্দুল কালাম বুঝেছিলেন, এবং এপিজে আব্দুল কালাম স্বীকারও করছেন যে তিনি খুব সামান্যই বুঝতে পেরেছিলেন, তারপরেও তিনি এত বড় বিজ্ঞানী হয়েছে, ঠিক আছে। তো চলো আর দেরি না করে আমরা টেক্সটটা শুরু করে ফেলি। যতটুকু বললাম বাবু বুঝতে কারোর সমস্যা হয়নি তো? চলো।
যখন আমি পড়বো অবভিয়াসলি মিনিং তো বলবোই, পাশাপাশি তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, যেটা বুঝতে পারবে না মিনিংটা আমাকে সরাসরি জিজ্ঞেস করবে, আমি তোমাদের মিনিংটা বলবো, খাতায় লিখবে, বই নোংরা করবে না, সেটা বাজে টাকা। যাই হোক, দেখো, I was born in a middle class Tamil family in the island town of Rameswaram in the Eastwhile Madras state. বাবু, এই ইস্টওয়াইল কথার মানে হচ্ছে পূর্বতন, আমার মনে আছে তো, সেটা হচ্ছে কি ভারতবর্ষের স্বাধীনতার আগে অ্যাকচুয়ালি এই যে তামিলনাড়ু যে জায়গাটা ছিল, এই পুরো প্রভিন্সটার নাম কি ছিল, আমাদের ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 3টে প্রভিন্সে তারা কি করেছিল, তাদের সাম্রাজ্য তৈরি করেছিল। একটা হচ্ছে বম্বে প্রেসিডেন্সি, একটা হচ্ছে দিকে মাদ্রাজ প্রেসিডেন্সি, একটা হচ্ছে কলকাতা প্রেসিডেন্সি। তাহলে এই যে এপিজে আব্দুল কালামের বাড়ি কোথায় ছিল, আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, ইস্টওয়েল মাদ্রাজ স্টেট। এই মাদ্রাজ স্টেট মানে হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সির যে পূর্বতন যে মাদ্রাজ প্রেসিডেন্সি রয়েছে, সেখানে তামিলনাড়ুতে তিনি একটা আইল্যান্ড, ছোট্ট একটা দ্বীপ শহরে তিনি বাস করতেন, ঠিক আছে। আর কোথায় দেখা হচ্ছে গিয়ে ইন এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, মানে মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি ছিলেন। মাই ফাদার জাইনাল আবদিন হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন নট মাচ ওয়েল। আমার বাবা যিনি ছিলেন তার নাম হচ্ছে জয়নাল আবদিন, তার খুব বেশি দেখো হচ্ছে হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন নট মাচ ওয়েল। এই ফর্মাল এডুকেশন মানে পুঁথিগত বিদ্যা, বুঝতে পারছো তো, আমার বাবা যিনি ছিলেন তার খুব বেশি পুঁথিগত বিদ্যা ছিল না, মানে তিনি স্কুল টুল পড়েননি আর কি। নট মাচ ওয়েল, খুব বেশি টাকা পয়সাও ছিল না, বুঝতে পারছো তো। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই ডিসঅ্যাডভান্টেজ মানে কি, মানে এই যে পড়াশোনা নেই, টাকা পয়সা নেই, এটাকে যদি আমরা ডিসঅ্যাডভান্টেজ ধরি, তাহলে কি হি পোজেস গ্রেট ইনেট উইজডম, কিন্তু তার মধ্যে যেটা ছিল সেটা যে ইনেট উইজডম। উইজডমের বাংলা কি, জ্ঞান। নলেজের বাংলা কি, না বিদ্যা নয়, বিদ্যাতে এডুকেশন। নলেজের বাংলা কি, সেটাও জ্ঞান। বাট দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন উইজডম অ্যান্ড নলেজ। নলেজ কাম ফ্রম আউটসাইড, মানে ধরো আমি 4টে বই পড়েছি, আই এম এ নলেজেবল পার্সন, বাট আমি এটা বলতে পারি না যে আমার মধ্যে কি রয়েছে, উইজডম রয়েছে, জ্ঞান রয়েছে, ঠিক আছে। উইজডম কামস ফ্রম আউটসাইড, মানে আউটসাইড নলেজ, ঠিক আছে। আর এছাড়ি এই মানে এডুকেশন বা হচ্ছে গিয়ে ধরো এই নলেজ, এই নলেজ কামস ফ্রম আউটসাইড, ঠিক আছে। নলেজ কামস ফ্রম আউটসাইড, বাইরে থেকে আসবে যেটা, যার জন্য ধরো এই পৃথিবীর জগৎ সংসারে 99% লোক কি করে, জাহির করে। দেখো আমি না বিরাট জন, আমার থেকে কিন্তু বেশি কেউ জানে, এরকম তোমরা মানে কপালে লেখা কিছু পাবলিক পেয়ে যাবে। কিন্তু খুব সীমিত সংখ্যক লোক আছেন যাদের এই যে জ্ঞান, সেটা কোত্থেকে এসছে, ভেতর থেকে এসছে। তাহলে এই ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, ঠিক আছে, যে তার মধ্যে সত্যি সত্যি ওই যে মূল্যবোধের যে চেতনা, ঠিক আছে, ট্রু জেনারসিটি অফ স্পিরিট, যে একজন ভদ্রলোক, একজন জেনারাস পার্সন কিরকম হন, সেই যে চেতনাটা, এটা আব্দুল কালামের বাবার ভেতর থেকে এসেছে। মানে সত্যি সত্যি তিনি একজন খুব ভালো লোক ছিলেন, ভদ্র ভালো লোক ছিলেন, যার মধ্যে একটি অ্যাটলিস্ট মূল্যবোধের চেতনাটা ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম। তাহলে জয়নাল আবদিন হচ্ছে বাবার নাম, আর এপিজে আব্দুল কালামের মার নাম কি, আশিয়াম্মা। এই নাম দুটো মনে রাখতে হবে, আর এমসিকিউ টাইপ পরীক্ষার প্রশ্নে নাম দুটো আমাদেরকে মুখস্থও রাখতে হবে, ঠিক আছে। কারণ স্পেলিং চেঞ্জ করে দিয়ে আসবে পরীক্ষায়, আর তোমাকে সঠিক স্পেলিংটা মনে রাখতে হবে। তাহলে এপিজে আব্দুল কালামের বাবার নাম কি, জয়নাল আবদিন, আর মায়ের নাম কি, আশিয়াম্মা। আর অবভিয়াসলি দেখো আইডিয়াল হেল্পমেট, এই হেল্পমেট মানে সহধর্মিনী, মানে একজন যোগ্য সহধর্মিনীকে তার মা আশিয়াম্মা, ঠিক আছে। I do not recall the exact number of the people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. I do not recall the exact number of the people. আমি মনে করতে পারি না যে আমার মা প্রত্যেকদিন নির্দিষ্ট কত সংখ্যক লোককে খাওয়াতেন, ঠিক আছে। দেখো এক্সাক্ট নাম্বার অফ দ্য পিপল ফেড এভরি ডে, বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি একদম নিশ্চিত ছিলাম যে ফর মোর আউটসাইডার্স এট উইথ আস, মানে আমাদের বাড়ির যতজন পরিবারের লোক ছিল তার থেকেও বহু লোক বাইরের লোকেরা আমাদের বাড়িতে এসে খেত, বুঝতে পারছো তো।
এবার তুমি বলবে যে স্যার টাকা পয়সা ছিল না, খাওয়া দাওয়া হচ্ছে করতে, তাই তো? যে একটু আগেও বলেছে যে মাই ফাদার হ্যাভ নট মাচ মানি, তাই তো? মাই ফাদার হ্যাজ নট মাচ মানি, যে ওর বাবার খুব বেশি টাকা পয়সা নেই। তা টাকা পয়সা নেই তো স্যার এই খাওয়া দাওয়াটা চলছে কি করে? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, আগেকার দিনের মানুষের না অর্থ কম ছিল, মনটা বড় ছিল। আর এখনকার দিনের মানুষের ঠিক উল্টা, অর্থ বেড়ে গেছে, মনটা ছোট হয়ে গেছে। এবার দেখবে এখনকার দিনে, আগেকার দিনে দেখবে, মানে আমি আমার দাদু দিদাদেরও দেখেছি, ধরো টাকা পয়সা নেই, কিন্তু ধরো বাড়িতে কেউ এসছে, তাকে বলছে আরে তুমি থেকে যাও 5 দিন, থেকে যাও তারপর যেও। আর এখনকার দিনে তুমি বলো তোমার বাড়িতে যদি কোনো আত্মীয় 5 ঘন্টা আসে, 5 ঘন্টা ছেড়ে দাও, 2 ঘন্টা বসলে তুমি তারপর ভাববে যে এই যাচ্ছে না, তাই তো? যে কখন যাবে। তাই দেখো তোমার বাড়িতে কিন্তু অন্য সংস্থানের অভাব নেই, কিন্তু এই জায়গাটা ছোট হয়ে গেছে। তো এটা স্বাভাবিক ব্যাপার, চারপাশে যা হচ্ছে, যাই হোক। তো দেখো, তো আমি দেখেছিলাম আব্দুল কালাম কি বলছেন, যে আমি দেখেছিলাম আমার মা বাইরের প্রচুর লোককে খাওয়াতেন। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আর আইডিয়াল কাপল মানে আদর্শ, মানে দম্পতি, ঠিক আছে? দেখো, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড মানে সাধারণ লোকের কাছে, রিগার্ডেড মানে কি পরিচিত, সাধারণ লোকের কাছে আমার বাবা মা ছিলেন হচ্ছে গিয়ে একদম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত, যে একদম মেড ফর ইচ আদার যাকে আমরা বলি। মাই মাদার্স লিনেজ, এই লিনেজ কথার মানে হচ্ছে গিয়ে বংশ পরিচিতি। আমার মায়ের বংশ পরিচিতি ছিল ওয়াজ মোর ডিস্টিংগুইশড, যে ডিস্টিংগুইশ মানে কি, তাদের লোকজন খুব চিনত, ঠিক আছে? তারা লোকের মধ্যে খুব প্রচলিত বা বিখ্যাত ছিল। ডিস্টিংগুইশ মানে যাকে লোকজন চেনে। ডিস্টিংগুইশ ওয়ান অফ দ্য forebears having been bestowed the title of বাহাদুর by the British। আর অবভিয়াসলি ওয়ান অফ দ্য forebears মানে এই যে তার মায়েদের কোনো একজন পূর্বপুরুষ, তার তিনি কি পেয়েছিলেন? বেস্টোড, বেস্টোড মানে হচ্ছে গিয়ে উপাধি পাওয়া, বুঝতে পারছো তো? যে মায়ের আত্মীয়দের মধ্যে কোনো একজন উপাধি পেয়েছিলেন। কি উপাধি পেয়েছিলেন? বাহাদুর। এই মনে আছে তো, যে তোমরা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় বাংলায় পড়েছো বা শুনেছো, যে এরকম জমিদারেদের বাহাদুর, রায় বাহাদুর এসব উপাধি দেওয়া হতো, তাই না? ব্রিটিশরা এরকম উপাধি দিতেন। তো এপিজে আব্দুল কালাম বলছেন, এপিজে আব্দুল কালামের মায়ের নাম কি সমাদৃতা? ভেরি গুড, আশিয়া আম্মা। যে এপিজে আব্দুল কালামের মায়ের যে পূর্বপুরুষ রয়েছেন, তাদের মধ্যে একজন, কেউ একজন বাহাদুর সম্মানে ভূষিত হয়েছিলেন। বেস্টোড মানে হচ্ছে গিয়ে ভূষিত হও, ঠিক আছে? আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, তাহলে বুঝতেই পারছো যে এপিজে আব্দুল কালামের অনেক ভাই বোন ছিল। তাকে বলছে আই ওয়াজ অফ মেনি চিলড্রেন এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশ লুকস। এই আনডিস্টিংগুইশ কথার মানে কি? আলাদা করে চেনা। ডিস্টিংগুইশ কথার মানে কি? যাকে আলাদা করে ভিড়ের মধ্যে চেনা যায়। মানে ধরো খুব লম্বা কেউ হলে, খুব নাটা বা খাটো কেউ হলে, খুব মোটা কেউ হলে, খুব কালো কেউ হলে, মানে যদি একটুখানি ধরো কিরম বলবো, যে যদি একটু মানে হার্শ কিছু হয়, তাকে আইডেন্টিফাই করা যায়। কিন্তু নর্মাল যদি ধরো পেটে খাটো বা ধরো শ্যামবর্ণ, মানে ইন জেনারেল আইডেন্টিফিকেশন হয়, তাকে দেখবে আইডেন্টিফাই করা যায় না, তাই না? তো এপিজে আব্দুল কালাম বলছেন আই ওয়াজ এ শর্ট, মানে আমাকে বেটে খাটো দেখতে ছিল, রেদার আনডিস্টিংগুইশড, মানে আলাদা করে 10টা বাচ্চার মধ্যে আলাদা করে আমায় চেনাও যেত, ঠিক আছে? বর্ন টু টল এন্ড হ্যান্ডসাম প্যারেন্টস, এটা কিরকম হলো? যে আমার বাবা মা হচ্ছে গিয়ে, দেখো যে টল এন্ড হ্যান্ডসাম, বাবা মা খুব লম্বা চওড়া, কিন্তু আমি হলাম গিয়ে বেটে খাটো, আলাদা করে চেনা যায় না, অত সুন্দর দেখতে না। আমার বাবা মাকে খুব হ্যান্ডসাম সুন্দর দেখতে ছিল, এপিজে আব্দুল কালাম বলছেন যে আমাকে কিন্তু এত সুন্দর নয় দেখতে। উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আর আমরা, অ্যানসেস্ট্রাল কথার মানে কি কে বলবে? ভেরি গুড, পৈতৃক বাড়ি। অ্যানসেস্ট্রাল হাউস মানে এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, পূর্বপুরুষ। বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম, ভালো কথা। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। বাবু এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে, আর বলে বলে স্টুডেন্টরা ভুল করে, ঠিক আছে? বাড়িটা কোন সময় তৈরি হয়েছিল? ম্যাক্সিমাম স্টুডেন্ট লেগে 19th সেঞ্চুরি। নো, দেখ হচ্ছে গিয়ে ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, ঠিক আছে? একটু মার্ক করে রাখতে হবে এই জায়গাটা। এই মিডল অফ 19th সেঞ্চুরি, এটাই হচ্ছে আসল আনসার, ঠিক আছে? মানে মিডল অফ 19th সেঞ্চুরিতে আমাদের এই পূর্বপুরুষের যে বাড়িটা রয়েছে, বুঝতে পারছিস তো বাবা? পূর্বপুরুষদের যে বাড়িটা রয়েছে সেটা
তৈরি করা হয়েছিল। ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাকা হাউস, আর অবভিয়াসলি এটা একটা বড় সড়ো দালান বাড়ি ছিল, ঠিক আছে, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। আর এটা কিসের তৈরি ছিল? লাইমস্টোন। আগেকার দিনের বাড়ি দেখেছো তো, দেখবে আমাদের এই দক্ষিণ পাড়ার ভেতরে একটু চলে যাবে, একটু পুরোনো বাড়ি রয়েছে। এবার পুরোনো বাড়িগুলো কিরকম বলো তো, মানে ধরো এই চুন সুরকির বাড়ি ছিল, সিমেন্টের বাড়ি হতো না, চুন সুরকি দিয়ে এই লাইমস্টোন অ্যান্ড ব্রিক ইট দিয়ে মাঝে চুন সুরকি দিয়ে বাড়ি বানানো হতো, এবং চুন সুরকির বাড়ি অনেক বেশি টেকসই, ঠিক আছে। এবং পাশাপাশি কি হয়, আরেকটা সুবিধা আছে, সিমেন্ট কংক্রিটের বাড়ি কি হয় বলতো, গরমে প্রচন্ড গরম আর শীতকালে প্রচন্ড ঠান্ডা। আর চুন সুরকির বাড়ি ঠিক উল্টো, ঠিক আছে, মানে কিরকম হয় বলতো, গরমকালে প্রচন্ড ঠান্ডা ভেতরে, আবার শীতকালে এই লিন তাপের কারণে, যারা তোমরা সায়েন্স পড়ছো, লিন তাপ পড়েছো না ছোটবেলায়, তাহলে অবভিয়াসলি তার কারণে কি হবে বলতো, ভেতরটা আবার গরম থাকে, উল্টো হয়ে যায়, যেরকম মাটির বাড়ি যেরকম হয় ঠিক সেরকম, ঠিক আছে। তো আমাদের ওই বাড়িটা কি ছিল? লার্জ পাকা হাউস অ্যান্ড লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মস্ট স্ট্রিট অফ রামেশ্বরম। তাহলে আমরা বুঝতে পারলাম এপিজে আব্দুল কালাম কোন জায়গায় থাকতেন, সেটা যে রামেশ্বরমে থাকতেন, আর সেটা যে মসজিদ গলি তার বাড়ির ঠিকানা, ঠিক আছে। এই যে মসজিদ গলি রয়েছে রামেশ্বরমে, সেখানে আমাদের এপিজে আব্দুল কালাম থাকবে, বোঝা গেল? তাহলে কয়েকটা প্রশ্ন ধরি একটুখানি, মানে এই পড়া বুঝতেই তো। এপিজে আব্দুল কালামের বাবার নাম কি রে সূর্য? জয়নাল আবেদিন। স্পেলিং তো পারবি না। তারপর লাবেদিন, LABDEEN, ভেরি গুড। নেক্সট হচ্ছে গিয়ে এই রিমিতা বলতো, এই যে আমাদের এপিজে আব্দুল কালাম রয়েছেন, তাদের অ্যানসেস্ট্রাল হাউস কি দিয়ে তৈরি হয়েছিল? চুনসুরকি বললে তো হবে না, লাইমস্টোন অ্যান্ড ব্রিক, তাই তো। তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো আছে আমাদের একটু মাথায় রাখতে হবে। তো দেখ, আর অবভিয়াসলি এপিজে আব্দুল কালামের এই যে বাড়িটা ছিল, সেটা কোথায় ছিল? মসজিদ অফ রামেশ্বরম, তাই তো, রামেশ্বরমের মসজিদগুলি যে জায়গাটা রয়েছে সেখানে। তো দেখ, মাই অস্ট্রিয় ফাদার, AUSTERE, বল, লার্জ পাকা, মানে হচ্ছে কি দালান বাড়ি, ঠিক আছে। মাই অস্ট্রিয় ফাদার used to avoid in all inessential comforts and luxury. বাবু দেখ, AUSTERE, অস্ট্রিয়া মিন্স হচ্ছে কি মিতব্যয়ী বাবু, মানে মিতব্যয়ী মানে বোঝো তো, মিতব্যয়ী মানে যিনি হচ্ছেন গিয়ে, ভেরি গুড, মানে বিষয়টা হচ্ছে মিতব্যয়ী মানে যে অপ্রয়োজনীয় খরচে, মানে কৃপণ নয় কিন্তু, ঠিক আছে। মিতব্যয়ী মানে হচ্ছে গিয়ে যে প্রয়োজন ছাড়া ব্যয় করে না। তো বলছেন আমার মিতব্যয়ী বাবা ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। আমার বাবা কি করতে? ইনএসেনশিয়াল, এসেনশিয়াল মানে কি প্রয়োজনীয় দরকারি, ইনএসেনশিয়াল মানে কি অপ্রয়োজনীয় বা অদরকারি, তাই তো। তাহলে আমার বাবা কি করতেন না, এই যে ইনএসেনশিয়াল কমফোর্ট, ইনএসেনশিয়াল কমফোর্ট মানে অপ্রয়োজনীয় যে, মানে মানে অপ্রয়োজনীয় জিনিস যেটা আরামদায়ক, বাবা একদম পছন্দ করতেন না। অ্যান্ড লাক্সারিজ মানে হচ্ছে কোনো ধরো বিলাস ব্যাপারটা আমার বাবা একদম পছন্দ। একটু পুরোনো দিনের লোকেরা দেখবে এরকম আছে, দেখবে আমাদের বাড়িতে যদি জ্যাঠা থাকে বা ধরো দাদু দিদা থাকেন, তখন তারা কি বলে, এই ফ্যানটা চলছে কেন, বন্ধ কর, তাই না, বলছে। তারপর বলছে পড়ছিস না যখন লাইটটা জ্বালিয়ে রেখেছিস কেন, বন্ধ কর, দেখবে এরকম বলে না। এবার ব্যাপারটা হচ্ছে তারা ধরো খুব কঠিন সময় থেকে আজকের সময়টা এসছে, তো তারা সবকিছুতে কি করেন, অবভিয়াসলি মানে সেই জায়গাটা হিসেব করে চলে। আবার দেখবে এরকম বলে, এতগুলো জুতো লাগে, দুটো তো পা, এক জোড়া জুতো হলেই তো চলে, চার পাঁচটা জুতো কোন কাজে লাগে। তারপর দেখবে এরকম বলে যে হচ্ছে গিয়ে এতগুলো জামা, আমাদের সময়তে একটা জামা ছিল, স্কুল ড্রেস আর একটা জামা, তাই না। এগুলো তোমরা নিশ্চয়ই বাবাদের কাছে, জ্যাঠাদের কাছে, দাদু দিদাদের কাছে শুনেছো। তো যাই হোক, হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, যদিও আমাদের অল নেসেসিটিস মানে প্রয়োজনীয় যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো আমাদেরকে দেওয়া হতো। ইন টার্ম অফ ফুড মানে খাবারের বিষয়ে আমার বাবা কৃপণতা করতেন না, যে যত বড় খাও। মেডিসিন অর ক্লোদিং মানে জামা কাপড়ের বিষয় বা ওষুধের বিষয়েও তিনি কখনো কৃপণতা করতেন না, বরঞ্চ যেটা প্রয়োজন হতো সবটাই দিতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন, যদিও আমাকে বলতেই হয়, আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। আমার যে ছেলেবেলাটা ছিল সেই ছেলেবেলাটা কেমন ছিল?
খুবই সংরক্ষিত এবং সুরক্ষিত একটা ছেলেবেলা ছিল। ছেলেবেলাটা খুবই সংরক্ষিত এবং সুরক্ষিত কেটেছে। ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনাল, এই ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি মানে মানে মানসিক দিক থেকে এবং সহানুভূতিশীল দিক থেকে পুরোটাই, মানে এই ম্যাটেরিয়ালি মানে হচ্ছে গিয়ে যে ম্যাটেরিয়ালিস্টিক নিড গুলো রয়েছে, বুঝতে পারছো তো? মানে ধরো জামা কাপড় বলো, খাওয়া দাওয়া বলো, কোনোদিন অভাব বোধ করতে দেননি বাবা। আর পাশাপাশি আছে ইমোশনালি, এই ইমোশনালি মানে কি, মানে এমনটা না আজকের দিনে যেমন বাচ্চা ছেলেমেয়েরা সবাই একা একা বাড়িতে, তাই তো? মানে বাবা, কাকা, জ্যাঠা, দিদা, দাদু, মাসি, পিসি, এই যে জয়েন্ট ফ্যামিলি কনসেপ্ট, এটা আর আজকের দিনে নেই টেকনিক্যালি। তো এবার কি হচ্ছে, ধরো সবার মধ্যে একটা ফাঁকা ব্যাপার রয়েছে, ফাঁকা ফাঁকা ব্যাপার রয়েছে। কিন্তু এপিজে আব্দুল কালামের দেশ যেহেতু একটা জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে, তো এই জয়েন্ট ফ্যামিলির জন্য খুব সিকিওর, মানে মা মেরেছে, জ্যাঠা বা জেঠিমার ঘরে গিয়ে দুপুরের খাওয়া হয়ে গেছে, মা বলেছে আজকে তোকে খেতে দেবো না, তাই না? জেঠিমা বা জ্যাঠার ঘরে গিয়ে খাওয়া হয়ে গেছে, বাবার কাছে কিছু একটা চেয়েছো, বাবা বলেছে এসব হবে না আমার কাছে, হয়তো দেখা গেল বিকালবেলা কাকা তোমায় ওই জিনিসটা কিনে দিয়েছে, তাই না? তো এই যে যে ব্যাপারটা রয়েছে, এপিজে আব্দুল কালাম ওই জন্য বলছেন যে আমার ছোটবেলাটা কিরকম ছিল, খুব সুরক্ষিত ছিল, ঠিক আছে? কিরকম? ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনাল, ইমোশনাল এবং ম্যাটেরিয়াল ওয়েতে আমি খুব সুরক্ষিত একটা ছোটবেলা কাটিয়েছি, ঠিক আছে বাবু? আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে।